জয় গুরু। আজকে আমি একটি বাস্তব উদাহরণ দিয়ে একটি জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করব যে একজন ভক্ত যদি তার গুরুর কথাকে সক্রিয় ভক্তির সাথে গ্রহণ করে এবং বাস্তবে করে, তাহলে সে কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে। এমন একটি বাস্তব দলিল বা বাস্তব ঘটনা আপনাদের সামনে বলবো। বালকৃষ্ণ কাপুর বলে একজন ছিলেন। তিনি 1920 সালে মার্চ মাসে জন্মেছিলেন লাহোরে, বর্তমানে যেটি পাকিস্তানে। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং ধর্মানুরাগী ছিলেন। তাকে কলকাতায় আসতে হয়েছিল জীবিকার জন্য, এবং এই কলকাতায় তিনি একটি বাইং অফিস কেনেন আর কি, বা তার একটা বাইং অফিস ছিল, এবং সেখানে জনৈক ভট্টাচার্যের মাধ্যমে তিনি ঠাকুরের কথা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা জানতে পারেন। এবং ইংল্যান্ড ফেরত ইঞ্জিনিয়ার যতীন দাসদার মাধ্যমে, সহপতি ঋত্বিক, তার মাধ্যমে তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ মন্ত্রে দীক্ষিত হন। পরবর্তী ক্ষেত্রে যখন তিনি যতীন দাস সাথে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে দেখা করেন দেওঘরে, কারণ বালকৃষ্ণ কাপুর দীক্ষা নিয়েছিলেন 1950 সালের 12ই জুন। তখন পরে দেখা করেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে। কাজেই ঘটনাটি ঘটেছিল দেওঘরে। কারণ আপনারা সবাই জানেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে এসেছিলেন 1946 সালে। তো ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার সময় তিনি বালকৃষ্ণ কাপুরদা প্রণাম করে জোরহাত করে তিনি জিজ্ঞাসা করেছিলেন, ইংরেজিতে জিজ্ঞাসা করেছিলেন যে এখন আমার এই নতুন জীবনকে আমি কিভাবে যাপন করব। তখন এবং ইংরেজিতে করেছিলেন বলে সঙ্গে সঙ্গে ঠাকুর কিন্তু ইংরেজিতেই উত্তর দিয়েছিলেন। বলেছিলেন কথাটি এরকম যে ফলো দ্য ফুটস্টেপস অফ লর্ড কৃষ্ণ, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন লাইক হনুমান। বাংলা হচ্ছে এই যে প্রভু শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করো, চাণক্যের নীতি অনুযায়ী চলো বা চাণক্যের মত অনুযায়ী চলো, কিন্তু হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে। এই কথাতে তিনি সব কথাই বলে দিয়েছেন, কারণ কাপুরদারা বংশ পরম্পরায় ছিলেন রামচন্দ্রের ভক্ত। ঠাকুর হনুমানের কথা বলে রামচন্দ্রের কথাকে মনে করিয়ে দিয়েছেন। একই সাথে ঠাকুর এই শ্রীকৃষ্ণের কথা কেন বললেন? সেই রামচন্দ্র এসেছেন শ্রীকৃষ্ণ রূপে, কাজেই তাকেও গ্রহণ করে, অ্যাকসেপ্ট হিম। এবং শেষ কথা বললেন চাণক্যের নীতি নিয়ে চলো, কারণ চাণক্যের নীতি নিয়ে চললে, যেহেতু তিনি অত্যন্ত বাস্তববাদী ছিলেন, মৌর্য সাম্রাজ্যের বলা যায় প্রতিষ্ঠায় একরকম এই চাণক্যের মাধ্যমে, চাণক্যের দ্বারাই বলা যায়, কারণ তিনিই বলা যায় তখনকার সেই রাজার অ্যাডভাইসার, চিফ মিনিস্টার ছিলেন, আরও প্রাইম মিনিস্টার ছিলেন, এবং তিনি সব কিছু পরামর্শ দিয়েছিলেন। তো অত্যন্ত ধীমান ছিলেন। তা ধীমানের এরকম বুদ্ধিমানভাবে যদি বাস্তব জ্ঞানের সাথে পরিচিত হতে পারে বালকৃষ্ণ কাপুর, তাহলে তিনি বুঝতে পারবেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন, সেই রামচন্দ্র এখন এসেছেন এ যুগে বা এই সময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। বালকৃষ্ণ কাপুরদার অবশ্য সেই রিভিলেশন বা সেই অনুভব কিন্তু হয়েছিল, সেটা স্বতন্ত্র কথা, আমি সেদিকে যাচ্ছি না। যে কথাটা বলতে চাইছি, একদিন ঠাকুর তার গড়গড়ায় তামাক খাচ্ছিলেন, এবং তখন কলকাতায় ইলেকশন চলছিল, অর্থাৎ নির্বাচন চলছিল। সেখানে পশ্চিমবাংলা তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায় নির্বাচনে লড়ছিলেন, এবং সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসমাইল বলে জনৈক ভদ্রলোক, সিপিএম পার্টির তিনি ছিলেন। এবং সেই ইলেকশনের ব্যাপারে যাতে বিধানচন্দ্র রায় জেতে, এই বিষয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটু কনসার্নড ছিলেন, অর্থাৎ চিন্তায় ছিলেন যে যাতে জেতেছে। এবং হঠাৎ তিনি এই কাপুরদার দিকে তাকিয়ে বললেন, এই কাপুর, তুই কলকাতা যা, গিয়ে বিধান রায়কে জিতিয়ে আন। এই যেন সেই রামচন্দ্র শুনেছিলাম তৃণদি, অর্থাৎ ঘাস দিয়ে একজন অসুরকে মেরেছিলেন। ঘাসটাই তখন একটা বিরাট বান হয়ে গিয়ে তাকে হত্যা করেছিল। কারণ কাপুরদা তো অবাক হলেন, সর্বনাশ, আমি কি করে জেতাবো বিধান রায়কে? কারণ তিনি আমাকে কখনো দেখেননি, তিনি আমাকে বিশ্বাসই বা করবেন কীভাবে? হ্যাঁ, এ যেন একজন বামনের একজন দৈত্যকে সাহায্য করার
মতো কথা, কিন্তু তিনি বলেননি, কারণ হনুমানের মতো তার মানে সক্রিয় ভক্তি। তিনি সঙ্গে সঙ্গে বলছেন ঠাকুর যখন বলেছেন তার ব্যবস্থা তিনিই করে রেখেছেন, আমি নিমিত্ত মাত্র। এই প্রসঙ্গে ভগবদ্ গীতার একটি শ্লোকের কথা মনে পড়ছে, সেটি হচ্ছে 11 অধ্যায় 33 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তস্মাৎ তম উত্তিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুন ভুঙ্কস্য রাজ্যম সমৃদ্ধম ময়া এব এতে নিহতা পূর্বম এব নিমিত্রমাত্রম ভব সব্যসাচিন। এর অর্থ হচ্ছে যে কাজে উঠে পড়ো, তুমি যশ লাভ করো, এই সমৃদ্ধ রাজ্য ভোগ করো, শত্রুকে হারাও, শত্রুকে হারিয়ে এই সমৃদ্ধ রাজ্যকে ভোগ করো। আমি এদেরকে আগেই মেরে রেখেছি, কোনো চিন্তা করো না, তুমি নিমিত্ত মাত্র হও সব্যসাচী। আপনারা জানেন অর্জুনের আরেক নাম সব্যসাচী। তো এখন এবং অর্জুন সেটা হয়েছিলেন বলেই এটি সম্ভব হয়েছিল, অর্থাৎ দুর্যোধনদেরকে হারিয়ে এই সমৃদ্ধ রাজ্য তারা জয় করতে পেরেছিল। যাই হোক, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আগেই তাদেরকে মেরে রেখে সমস্ত ব্যবস্থা তিনি করে রেখেছেন। মানে তিনি বলছেন নিমিত্ত মাত্র, অর্থাৎ যন্ত্রস্বরূপ হও, তার কাজের যন্ত্রস্বরূপ হও। এখন এই বালকৃষ্ণ কাপুরদা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যন্ত্রস্বরূপ হতে পেরেছিলেন, এই ক্ষমতাটি কিন্তু তার ছিল। তিনি একজন অত্যন্ত সাধারণ ভক্ত ছিলেন, কিন্তু এই হনুমানের মতো একটা সক্রিয় ভক্তি তার ছিল। তিনি কোনো প্রশ্ন করতেন না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাকে, কি করে করব, কেমনভাবে হবে, কোনো প্রশ্ন নয়। তিনি সব ব্যবস্থা করে রেখেছেন, আমি নিমিত্ত মাত্র, আমি তার যন্ত্রস্বরূপ আমি কাজ করব। এবং বলা বাহুল্য, তখন কিন্তু উনি একটা কোনো কথা না বলে ঠাকুরকে প্রণাম করে যখন যাচ্ছেন, তখন ঠাকুর হেসে বললেন যা, তুই নেতৃত্ব দে, তোর সাথে পরম পিতা থাকবে। আবার বলছি যা, গো অ্যান্ড লিড, পরম পিতা উইল বি উইথ ইউ। এই কথা লেখা আছে এবং লিখেছেন এই বালকৃষ্ণ কাপুরদা তার একটি বইতে, যে বইটির নাম হচ্ছে মাই এক্সপিরিয়েন্সেস উইথ এ লিভিং গড। বাংলা করলে দাঁড়ায় একজন জীবন্ত ঈশ্বর বা জীবন্ত ভগবানের সাথে আমার অভিজ্ঞতার ঝুড়ি বলা যায়, এরকম। তো যাই হোক, তো এখন বালকৃষ্ণ কাপুরদার বাড়ি ছিল ওই বিধান রায়ের বাড়ির কাছাকাছি। তিনি সেখানে গিয়ে ভাবছেন কি করে আমি সাহায্য করব, এবং নাম ধ্যান করছেন। তারপরে তিনি খবর নিলেন যে বিধানচন্দ্র রায়ের যিনি এই ইলেকশন ক্যাম্পেনের জন্য যিনি চার্জে আছেন, তার নাম মিস্টার মিত্র। তিনি একদিন এই মিস্টার মিত্রের সঙ্গে দেখা করার জন্য মনস্থ করলেন এবং দেখা করলেন। মিস্টার মিত্র অবশ্য তাকে বললেন ঠিক আছে, আপনি যদি সাহায্য করতে চান ওয়েল অ্যান্ড গুড। তখন কাপুরদা বললেন কীভাবে সাহায্য করব? বললেন তুমি বাড়িতে বাড়িতে যাবে, বাড়িতে বাড়িতে গিয়ে ঠাকুরের ক্যাম্পেনিং করবে, ঠাকুর বলছি বিধানচন্দ্র রায়ের ক্যাম্পেনিং করবে। এবং কাপুরদা সেটি করতে আরম্ভ করলেন এবং তিনি অনেকটা এরকমভাবেই করতে শুরু করেছেন যতটা আমার মনে হয়, কারণ তিনি তো রাজনীতির লোক নন এবং রাজনীতি সম্পর্কে এবিসিটিও জানেন না। তাই তিনি অলমোস্ট এরকমই বলতে চেয়েছেন। বিশেষ করে ওই অঞ্চলে কিন্তু ঠাকুরের দীক্ষিত ভক্ত কম ছিল না, বেশ কিছু দীক্ষিত ভক্ত তারা ছিল, কিন্তু তাদের কাছে গিয়ে কাপুরদা বলছেন যেতান, স্বাভাবিকভাবে যেতাতে বলছেন, কারণ যাতে ঠাকুর খুশি হন। হ্যাঁ, তো যাই হোক, তাদের অনেকেই হয়তো বা, সেটা আমার ধারণা, যাই হোক অনেকেই হয়তো, সেটা পরে আসছে সেই কথায়। তো মিস্টার মিত্রের সাথে দেখা করলেন। মিস্টার মিত্রের সাথে দেখা করতে করতে একসময় কাপুরদা মিস্টার মিত্রের একরকম বন্ধু হয়ে গেলেন এবং মিস্টার মিত্র একদিন একজন মাসিমা এবং একজন ভদ্রলোকের সাথে আলাপ করিয়ে দিয়েছেন। এবং এই দুজনেই, অর্থাৎ এই মাসিমা এবং ভদ্রলোক দুজনেই বিধানচন্দ্র রায়ের অত্যন্ত ক্লোজ মানুষ ছিলেন। তো এখন তারাও কিন্তু কাপুরদাকে ভালোবাসতেন এবং ওই ভদ্রলোক তিনি কাপুরদাকে প্রত্যেকটি বিধানচন্দ্র রায়ের প্রত্যেকটি ইলেকটোরাল বুথে তাকে নিয়ে যেতেন এবং খাবার বা অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখানে পৌঁছাতেন এবং কাপুরদা তার কাজ নীরবে করতেন। এবং কিন্তু একদিন লক্ষ্য করলেন যে মিত্রর সাথে একজন লোক থাকে, তিনিও একজন গুরুভাই, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে। তিনি এই কাপুরদা সম্পর্কে মিস্টার মিত্রকে পয়জন করতে শুরু করলেন এবং একদিন হলো কি, এমন অবস্থা হলো মিস্টার মিত্র আর কাপুরদাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন না। তো তিনি কিন্তু ওই মাসিমা এবং ভদ্রলোক বললেন তুমি মিত্রের সাথে কথাবার্তা একটু কম বলো, কিন্তু তুমি তোমার কাজ করে যাও। তো এবং করতেও তিনি করলেন। কিন্তু একদিন মিত্র বললেন যে আপনাকে বিধানচন্দ্র রায় তার অফিসে ডেকেছেন, কিছু কথা বলবেন।
এখন স্বাভাবিকভাবেই এত বড় ব্যক্তিত্ব বিধানচন্দ্র রায়, তার সাথে দেখা করা কাপুরদা, তিনি একটু বেটেখাটো লোকই ছিলেন, সাধারণ মানুষ, তার পক্ষে কঠিন ছিল। তাই তিনি জনার্দন মুখোপাধ্যায় বলে একজনকে সঙ্গে নিলেন। জনার্দন মুখোপাধ্যায় ছিলেন তদানীন্তন সিপিএম পার্টির একজন লিডার, এবং কিন্তু তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন একনিষ্ঠ ভক্তও ছিলেন। তার সাথে কিন্তু বিধান রায়ের একটা হৃদ্যতা ছিল, একটা পরিচয় ছিল। তাই তিনি জনার্দন মুখোপাধ্যায়কে নিয়ে সে মানে যথানির্দিষ্ট দিনে বিধানচন্দ্র রায়ের অফিসে গেলেন। বিধানচন্দ্র রায়ের অফিসে সেদিন প্রচণ্ড ভিড়, ভুল বললাম, ফাঁকাই ছিলেন ওই কথা বলার জন্য। তাই দুজনকে ডাকলেন এবং কাপুরদা এবং জনার্দন দা জোরহাত করে যখন দাঁড়ালেন, তখন কিন্তু কাপুরদা কিন্তু সমানে নাম করে যাচ্ছেন, ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছেন যাতে খারাপ কিছু না হয়। তো তিনি দেখলেন যে সেখানে কিন্তু ওই মিস্টার মিত্র দাঁড়িয়ে আছে, এবং ওই গুরু ভাইটি যিনি এই কাপুরদার বিরুদ্ধে ওই মিস্টার মিত্রকে মানে পয়জন করেছেন, তিনিও দাঁড়িয়ে আছেন। তো বিধানচন্দ্র রায় বললেন, দেখুন, আমার এই ইলেকশন ক্যাম্পেনিংয়ে আপনারা সমস্যা সৃষ্টি করছেন কেন? আপনার সাহায্য আমার কোনো প্রয়োজন নেই, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই, একবারে সরাসরি বললেন কাপুরদাকে। এই কথা শুনে জনার্দন দা সম্পূর্ণ বিমূঢ় হয়ে পড়েছিলেন, অবাক হয়ে গেছিলেন, স্তম্ভিত হয়ে গেছিলেন, কোনো কথা সরছিল না। কিন্তু এই একাধিক্রমে নাম করে যাওয়ার ফলে কি এক আশ্চর্য শক্তি, কি এক আশ্চর্য সাহস এই কাপুরদার মধ্যে এসে আসলো। তাই কাপুরদা বললেন অত্যন্ত দৃঢ়ভাবে, প্রত্যয়দীপ্ত গলায়, গমগমে গলায় বললেন, দেখুন, আমি এখানে এসেছি আপনার জন্য নয়, আমি এসেছি আমার প্রভু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদেশ পালন করার জন্য। তাই আপনি চান বা না চান, আমি কিন্তু আপনাকে জেতানোর কাজ করে যাব, কারণ আমি আমার গুরুর আদেশ পালন করছি এবং করব। এই বলে মুহূর্ত মাত্র না দাঁড়িয়ে তার অফিস থেকে চলে এসেছিলেন। এবং এই কথা যখন ওই মাসিমা এবং ওই ভদ্রলোক সম্পর্কে কাপুরদা একটা কথা বলেছিলেন, যে যদিও তার নাম ভুলে গেছেন, কিন্তু তার গাড়ির নাম্বারটা ছিল নাম্বার 1, এটা কিন্তু স্পষ্ট করে তিনি লিখেছেন। তো ওই দুজন শুনে প্রথমে অবাক হয়ে গেছিলেন, কিন্তু তারপরে কিন্তু খুশি হয়েছিলেন, বলেছেন, শুনুন, তবু কিন্তু আপনি ক্যাম্পেনিং ছাড়বেন না, এবং আপনি লোকের কাছে যেমনভাবে বলে বেড়াচ্ছেন ঠাকুর বিধানচন্দ্র রায়ের তাই করবেন। এবং তিনি করেও ছিলেন। এবং তার স্বাভাবিকভাবেই তার তো রাজনীতি জানে নেই, সে শুধু এরকম কথাই হয়তো বলেছিলেন যে আমি কিছু রাজনীতি জানি না, আপনাদের হয়তো বিধানচন্দ্র রায়কে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তার আদর্শ আপনাদের পছন্দ হতে পারে, নাও হতে পারে, তাকে ব্যক্তি হিসেবে আপনাদের পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনারা যদি ভোট দেন বিধানচন্দ্র রায়কে, তাহলে আমার প্রভু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুশি হবে। এখন ভোটের রেজাল্ট যখন বেরোলো, দেখা গেল বিধানচন্দ্র রায় মাত্র 400 ভোটে জয়লাভ করেছিলেন। এটা ইতিহাস এবং সত্য। এর পিছনে আমার যে কথাটি মনে হয় যে এটা আমার ধারণা যে কাপুরদা ওই যে মানুষের কাছে গিয়ে বলছেন যে আমার প্রভু খুশি হবে, হয়তো 200 জন লোক তারা হয়তো বিধানচন্দ্র রায়কে ভোট দিতেন না, যে কোনো কারণেই হোক, কিন্তু এই কাপুরদার বিচিত্র এই ক্যাম্পেনিংয়ের কথা শুনে, এই বিচিত্র আবেদনের কথা শুনে, কে জানে হয়তো তারা বিধানচন্দ্র রায়কে তাদের ইচ্ছার বিরুদ্ধেই ভোট দিয়েছিল। ফলত বিধানচন্দ্র রায় ওই 400 ভোটে জিতেছিলেন। কারণ ওই 200 ভোট যদি ইসমাইলের পক্ষে যেত তাহলে কিন্তু বিধান রায়ের ভাগ্য কী হতো বলা কঠিন। এটা অবশ্য একান্তই আমার ব্যক্তিগত কথা, ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু এই জেতার পরে যখন এই কাপুরদা কিন্তু বিধানচন্দ্র রায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে কনগ্র্যাচুলেশন জানিয়েছিলেন, বিধানচন্দ্র রায় কিন্তু তাকে একটা বিরাট হাসি উপহার দিয়েছিলেন, হ্যাঁ, খুব খুশি হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন এই কাপুরদা দেওঘরে এলেন, দূর থেকে দেখেই ঠাকুর বলছেন, ওই দেখ কিং মেকার আসছে, বাংলা বেঁচে গেল। এই কথাটা বলছে, দেখ কিং মেকার ইজ কামিং, বেঙ্গল ইজ সেভড। এই ছিল শ্রী ঠাকুরের কথা। এবং কাপুরদা বলছেন যে প্রভুর এরকম স্বভাবই প্রভুর এই যে সমস্ত কৃতিত্ব তিনি তার শিষ্যদের দেন, তিনি অথচ করেছেন তিনি শিষ্যদের দেন। এবং তার বক্তব্য, যদি কেউ ঠাকুরকে নিঃস্বার্থভাবে এবং কোনো শর্তহীনভাবে ভালোবাসে, তাহলে ঠাকুর প্রত্যেকের হরস্কোপটাই চেঞ্জ করে দিতে পারে। এটাই লিখেছেন বালকৃষ্ণ কাপুরদা তার এই বইতে। এবার আমি আমার এই আলোচনা
শেষ করতে চাই একটি তথাকথিত বলা যায় দুঃখের নোট নিয়ে। কেননা বিধানচন্দ্র রায়ের একটি সাহায্যের প্রয়োজন হয়েছিল সৎসঙ্গের। দুঃখের বিষয় বিধানচন্দ্র রায় কিন্তু সেই সাহায্য করেননি। ঘটনাটা এরকম যে আপনারা জানেন যে 1946 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে এসেছিলেন। তার যে বর্তমান বাংলাদেশের যে পাবনা শহরের কাছে হিমায়তপুরে যে বিরাট আশ্রম, যেখানে তিনি অনেক কর্মশালা খুলেছিলেন, বিজ্ঞানসম্মত মানে বিশ্ববিজ্ঞান মন্দির, সৎসঙ্গ কেমিক্যালস, আয়ুর্বেদিক ওষুধের কারখানা, স্টুডিও, গেঞ্জি কারখানা, কত রকম কারখানা মানুষের উপকারের জন্য ফিলান্থ্রপিক পারপাসে তিনি করেছিলেন। সবটাই ফেলে আসতে হয়েছে। কিন্তু ঠাকুর এই দেওঘরে এসেও এরকমই একটি আশ্রম খুলতে চেয়েছিলেন। তাই তার 6000 বিঘা জমি প্রয়োজন হয়েছিল। তিনি একদিন ঠাকুর তার শিষ্যদের কাছে বলছিলেন যে যদি বাংলায় এই 6000 বিঘার জমি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে একজন ভক্ত, অনেক ভক্ত, তার মধ্যে একজন ভক্ত সুশীল চন্দ্র বসু, তিনি খবর নিয়ে জানলেন যে বর্ধমানের কাছে পানাগড় বলে একটি জায়গা আছে, সেখানে আমেরিকান মিলিটারি ক্যাম্প ছিল, তাদের অধীনে 6000 বিঘা জমি রয়েছে এবং বর্তমানে এই জমিটি মিলিটারি ডিপার্টমেন্ট, ভারত সরকার মিলিটারি ডিপার্টমেন্টের আন্ডারে আছে। সুশীলদা অত্যন্ত তৎপরতার সাথে ঠাকুরের আদেশ পালন করার জন্য তিনি চলে গেলেন এই মিলিটারি ডিপার্টমেন্টের সেক্রেটারির সঙ্গে কথা বলতে। সেক্রেটারি এই সব কথা শুনে বললেন, হ্যাঁ এই জমিটি এখন আপনাদেরকে দেওয়া যেতেই পারে, কারণ এখন তার আমেরিকান মিলিটারি ক্যাম্প নেই, তবে এইটা নির্ভর করছে এখনকার যিনি প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যদি এটি স্যাংশন করেন তাহলে এটা দেওয়া যেতে পারে। এটা শুনে সঙ্গে সঙ্গে সুশীলদা একটি দরখাস্ত লিখলেন সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং বোঝালেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান বাংলাদেশের এখনকার কথা বলছি পাবনা শহরে যে বিরাট আশ্রম খুলেছিলেন সেটি যেহেতু ওখানে ফেলে আসতে হয়েছে, তাই এই মানে বাংলায় তিনি এই আশ্রম খুলতে চান মানুষের উপকারার্থে। এই কর্মশালা বা এই কর্ম প্রতিষ্ঠান তিনি খুলতে চান, তার জন্য 6000 বিঘা জমি দরকার। আপনি যদি স্যাংশন করেন এই জমি তাহলে আমাদের পক্ষে সেই কর্ম প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। এবং এই দরখাস্ত যথাসময়ে তিনি পাঠিয়ে দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে সুশীলদা দিল্লিতে যান এবং তদানীন্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করেন। পণ্ডিত জওহরলাল নেহরু সুশীলদার সমস্ত কথা এবং এই দরখাস্ত অত্যন্ত মানে সহানুভূতির সাথে বিচার করেন এবং সমস্ত কথা শোনেন এবং সঙ্গে সঙ্গে তিনি ওই দরখাস্তে এই অর্ডার দিয়ে দেন যে এই জমি যেন সৎসঙ্গকে দিয়ে দেওয়া হয় এবং সেখানে সই করেন। এবং তারপরে তিনি এই মানে আবেদনপত্রটি তদানীন্তন পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়ে দেন এবং তিনি কিন্তু সুশীলদাকে বললেন যে দেখুন, যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু তবু স্টেট গভর্নমেন্টের একটা স্যাংশন কিন্তু প্রয়োজন হবে, তাই আপনি বিধানচন্দ্র রায়ের কাছে যান এবং সমস্ত পরিস্থিতি তাকে বুঝিয়ে বলুন, তিনি যদি স্যাংশন দেন তাহলে এই জমি আপনাদের হতে কোনো অসুবিধা হবে না। স্বাভাবিকভাবেই তিনি পাঠিয়েও দিয়েছিলেন এবং বিধান রায়ের কাছে এবং যথাসময়ে সুশীলচন্দ্র বসু ওই বিধান রায়ের কাছে দেখা করতে গিয়েছিলেন। সেদিন বিধান রায়ের চেম্বারে প্রচুর লোক সমাগম, কিন্তু আমাদের প্রচুর মানে জনসমাগম হয়েছে সেদিন। কিন্তু সুশীলদার কার্ডটি দেখে যেখানে তিনি লেখা রয়েছে সৎসঙ্গী, সঙ্গে সঙ্গে কিন্তু বিধানচন্দ্র রায় সুশীলদাকে তার প্রাইভেট চেম্বারে ডেকে নেন এবং এ বিষয়ে 45 মিনিট ধরে কথাবার্তা চলে এবং এই কথাবার্তা শোনার পরে ডক্টর বিধানচন্দ্র রায় যে কমেন্ট করেন সেটি হচ্ছে 6000 বিঘা জমি, এ কি চারটিখানি কথা? তাছাড়া আমি মনে করি না যে আপনাদের এই সংস্থার এমন ক্ষমতা জন্মেছে যে এই 6000 বিঘা জমি ঠিকমতো ব্যবহার করতে পারে। কাজেই আপনারা এখন 800 বিঘা জমি নিন, পরবর্তী ক্ষেত্রে দরকার হলে সেটা দেখা যেতে পারে। এই বলে তিনি ওই অ্যাপ্লিকেশনের উপরে একটা নোট লিখলেন। নোটটা কী লিখলেন বলছি, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট মে গিভ দিস ল্যান্ড টু সৎসঙ্গ, বাট দিস উইল এম্বারাস দ্য সিচুয়েশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। আমি আবার একেবারে কোট আনকোট কথাটি বলছি আপনাদের, একেবারে কোট আনকোট কথাটি বললে আমার মনে হয় সুবিধা হবে, কারণ এক্স্যাক্টলি যে কথাটি বিধান রায় বলেছিলেন সেই কথাটি বলাই বোধহয় ভীষণ প্রয়োজন। তিনি বলেছিলেন ইউনিয়ন গভর্নমেন্ট মে গিভ দ্য ল্যান্ড টু সৎসঙ্গ, বাট ইট উইল এম্বারাস দি পজিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। এটি লিখে পাঠিয়েছিলেন।
স্বাভাবিকভাবেই যখন জওহরলাল নেহরুর কাছে গেল, আবার দেখা করতে গেলেন সুশীলচন্দ্র বসু, তখন এটি দেখে পণ্ডিত জওহরলাল নেহরু বললেন, দেখুন আপনারই চিফ মিনিস্টার, আপনারই স্টেট গভর্নমেন্ট এরকম শক্ত কথা যদি না লিখতো, হ্যাঁ, যদি এরকম লিখতো যে ইউনিয়ন গভর্নমেন্টের কনসিডারেশনের উপরে পুরো ব্যাপারটা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমার এটা আপনাদেরকে দিতে সামান্যতম আপত্তি ছিল না। কিন্তু এখন আমি কি করব, আমি এখন নিরুপায়। এবং সুশীলদা অত্যন্ত আশাহত হয়ে সমস্ত ঘটনাটি দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জানালেন। ঠাকুর অনুকূলচন্দ্র সমস্তটি জানলেন, কিন্তু তিনি এই বিধানচন্দ্র রায়ের দেওয়া বা প্রদত্ত 800 বিঘা জমি কিন্তু তিনি গ্রহণ করলেন না। কারণ তাতে তার যে প্ল্যান বা প্রোগ্রাম, তার যে কর্মপ্রতিষ্ঠান, তার যে উদ্দেশ্য, তার যে ফিলান্থ্রপিক উদ্দেশ্য, জনকল্যাণকর উদ্দেশ্য, প্রকৃত মানুষের যে উপকার হবে, সেই উদ্দেশ্য সফল হতো না। তাই তিনি এটি নেননি। কাজে উপসংহার পর্বে আমি বলতে চাই, এটা অবশ্য স্বতন্ত্র কথা, যে কথাটি বলতে চাই যে এই যে অসম্ভবটি সম্ভব হলো, অর্থাৎ বিধান রায়কে জেতানো সম্ভব হলো। অবশ্য একটা কথা এই প্রসঙ্গে বলা দরকার, ঠাকুর, আমি মনে করি ঠাকুরের একটা ভূমিকা ছিল, কিন্তু ঠাকুর কিন্তু কোনো কাজই করেন না কারোর কাছে কিছু পাবার বিনিময়ে। বিধান রায়ের কাছ থেকে সেই অর্থে পেলেন না, নিষ্ফল হলেন, কিন্তু তবু তিনি কিন্তু ঠাকুর কিন্তু তার উপর এতটুকু রাগান্বিত হননি, বরং প্রশংসা করেছেন যে তার জন্য তিনি বাংলার জন্য কত কী করেছেন। এবং যাই হোক, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। আমি যে প্রসঙ্গে আসতে চাইছি সেটা হচ্ছে এই যে কাপুরদা কী করেছিলেন, যে নিমিত্ত মাত্র হয়েছিলেন, অর্থাৎ ঠাকুরের যন্ত্রস্বরূপ হয়েছিলেন। ফলত এই একটি অসম্ভব কাজ, কারণ সেখানে কিন্তু বিধান রায়ের জয়টা অনিবার্য ছিল না, এটা কিন্তু অন্যরকম ফলও হতে পারত, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিলেন এই বালকৃষ্ণ কাপুরদার মতো একটা সাধারণ ভক্ত। ওই যে বললাম, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। ভালো থাকবেন। জয় গুরু।